প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে বাংলা প্রথম বিষয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সিলেবাসে আমরা গত ক্লাসে পড়েছিলাম পল্লী সাহিত্য বিষয়টি। এরপরেই নিয়ম অনুযায়ী আমাদের পরের বিষয়ে যাওয়ার কথা, কিন্তু তোমাদের মধ্যেই কয়েকজন শিক্ষার্থীর অনুরোধে বই পড়া প্রবন্ধটি আমরা আজকে আবারও পড়তে যাচ্ছি। বই পড়া লিখেছেন কে? প্রমথ চৌধুরী। এই বই পড়া বিষয়বস্তুতেই আমরা বুঝতে পারছি বই পড়ার আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় কি হতে পারে। তো বই পড়া নিয়ে শুরু করবার আগে অবশ্যই বই পড়ার লেখক প্রমথ চৌধুরী সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। আমি একটা ছকে সাজিয়েছি তার পরিচিতি নিয়ে। বই পড়া লিখেছেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সম্পর্কে জানতে গেলে প্রথমেই জানতে হবে তার জন্ম কখন। প্রমথ চৌধুরীর জন্ম 7 আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবন তার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি হয়, ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন 1890 সালে। সেই সাথে তিনি ব্যারিস্টারি পেশায় যাওয়ার চিন্তাভাবনা করে বিলেতে যান। বিলেত মানে তখন ছিল লন্ডনে যাওয়ার ব্যাপার। ব্যারিস্টারি নিয়ে লেখাপড়া করেন, কিন্তু এরপরে সাহিত্যে অধ্যাপনা, ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। এভাবে সাহিত্য চর্চায় উনি নিজেকে নিয়োগ করেন। তিনি সাহিত্য চর্চায় বীরবল ছদ্মনামে লেখালেখি করতেন। তার সম্পাদিত পত্রিকার নাম সবুজ পত্র। এটা মনে রাখবে, পরীক্ষায় আসে সবুজ পত্র পত্রিকাটি কার সম্পাদনায়। তো এটা কি হবে, বীরবল ছদ্মনামে যদি লিখে তাহলে যদি আসে অপশানে বীরবল, তাহলে বীরবল দেবে, অথবা প্রমথ চৌধুরী লিখতে পারো। তার গ্রন্থসমূহ হলো বীরবলের হালখাতা। আমি সংখ্যায় সাজিয়েছি। দেখো, বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট 50 পদচারণ। এই 8টি গ্রন্থ তিনি উল্লেখযোগ্য গ্রন্থ বলতে হবে তিনি লিখেছেন। পরীক্ষায় আসতে পারে বীরবলের হালখাতা কার লেখা, বা সনেট 50 কে লিখেছেন, অথবা হতে পারে চারিয়ারি কথা কার লেখা। এই ধরনের প্রশ্নগুলো, এমসিকিউগুলো পরীক্ষায় আসতে পারে। আর যেমন বীরবল কার ছদ্মনাম, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলোর সাথে এভাবেই তোমরা ছকে বেঁধে যদি পড়ো তাহলে প্রশ্নগুলোর সাথে তোমাদের পরিচয় হবে এবং উত্তরগুলো দিতে সহজ হবে। তার মৃত্যু হয়েছে 2 সেপ্টেম্বর 1946 সালে কলকাতায়। বই পড়া প্রবন্ধটি পড়তে শুরু করবার আগে অবশ্যই এই প্রবন্ধটির পাঠ পরিচিতি, যেখানে এই প্রবন্ধটির সম্পর্কে একটা অনুমান করে নেওয়া যাবে যে কি নিয়ে লেখা, আলোচনাগুলো কি নিয়ে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে আলোচনা শেষ হয়েছে, তার একটা রূপরেখা এই পাঠ পরিচিতিতে পাওয়া যায়। তাই পাঠ পরিচিতি অবশ্যই প্রবন্ধ বা পাঠ্য বিষয় শুরু করবার আগে পড়ে নিতে হবে। বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। আমাদের পাঠ্যচর্চার অনভ্যেস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটছে তা সহজে লক্ষণীয়। পাঠ চর্চার অনভ্যেসটা কি? আমরা দেখা যায় মানে নোট নিয়ে কিংবা শীট নিয়ে এসব নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি, মূল পাঠ্য বই পড়া কিংবা পাশাপাশি অন্যান্য বইপত্র পড়ার যে স্বভাব, সে যে অনভ্যেস আমাদের তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটি সীমাবদ্ধতা। শিক্ষা ব্যবস্থা ত্রুটির জন্য এটা ঘটছে তার মতে। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলেই ব্যাপকভাবে বই পড়া দরকার। কথাটা বুঝতে পেরেছো? শিক্ষা প্রতিষ্ঠান মানে আমাদের তথাকথিত পাঠ্য বইগুলো থেকে যা আমরা লাভ করি তা কিন্তু যথার্থ নয়। আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি হতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষাই কিন্তু পর্যাপ্ত নয়, তার জন্য দরকার বই পড়া। কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যে মানুষ সুশিক্ষিত বুঝতে হবে তার নিজের কাজ থেকে নিজের মানে দ্বারা প্রাপ্ত শিক্ষা কি এখানে অনেক বেশি শিক্ষিত করে তোলে আমাদেরকে। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। আমাদের চিন্তাভাবনার প্রসারতা ঘটে কিন্তু এই বই পড়ার অভ্যেস থেকে। তার জন্য বই পড়ার অভ্যেস বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। তাহলে বই পড়া প্রবন্ধটির পাঠ পরিচিতি থেকে আমরা কি বুঝতে পারলাম? বই পড়া আমাদের অনভ্যেসে দাঁড়িয়েছে। হ্যাঁ, বই পড়ার অভ্যেসটা আমাদের নেই বললেই চলে, কিন্তু আমাদের পুঁথিগত জ্ঞান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানে প্রাপ্ত যে পুঁথিগত জ্ঞান তা কিন্তু আমাদের সুন্দর সুগঠিত জীবন গঠনের জন্য কিন্তু যথেষ্ট নয়। তো সেই জন্যই কি করতে হয়, অবশ্যই লাইব্রেরিতে যাওয়ার অভ্যেস তৈরি করতে হবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রদত্ত বইগুলোর পাশাপাশি অন্যান্য বই পড়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। মূল পাঠে যাবার আগে আমাদের শব্দার্থ ও টিকা পড়ে নিতে হবে। কেননা আলোচনা যখন শুরু হবে, মূল পাঠ যখন শুরু হবে, তখন অনেকগুলো শব্দ আমাদের কাছে অচেনা ঠেকবে। সেজন্যই মূল পাঠে, মূল আলোচনায় যাবার আগে শব্দার্থ জেনে রাখা দরকার। শৌখিন শব্দের অর্থ রুচিবান। উদ্বাহু শব্দের অর্থ ঊর্ধ্ববাহু বা আহ্লাদে হাত ওঠানো। ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র। সন্দিহান শব্দের অর্থ সন্দেহযুক্ত। সুসার মানে প্রাচুর্য, সচ্ছলতা, সুবিধা। জজ মানে বিচারক। ভাড়েও ভবানী মানে রিক্ত, শূন্য, হ্যাঁ, খালি। আবহমান কাল মানে চিরকাল। সোল্লাসে মানে আনন্দে। অবগাহন মানে সর্বাঙ্গ ডুবিয়ে গোসল, হ্যাঁ, মানে একদম নিজেকে পরিপূর্ণভাবে কি করা, ডুব দেওয়া নিজেকে নিয়ে। ও উপায়ান্তর অন্য কোনো উপায়। স্বশিক্ষিত মানে নিজে শিক্ষিত, হ্যাঁ, নিজের চেষ্টায় যে শিক্ষা গ্রহণ করা যায় সেটাকে বলছে কি স্বশিক্ষা। আর এইভাবে যিনি শিক্ষা নেন তিনি স্বশিক্ষিত। প্রচ্ছন্ন গোপন। জীর্ণ হজম। অব্যাহতি মুক্তি। গতাসু মৃত। গলাধকরণ গিলে ফেলা। কারদানি মানে বাহাদুরি। উদরপূর্তি মানে পেট ভরানো। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। দাতাকর্ণ মানে মহাভারতের বিশিষ্ট চরিত্র কুন্তিপুত্র। দানের জন্য প্রবাদ তুল্য একজন মানুষ। কেতাবি কেতাব অনুসরণ করে চলে যারা। আমরা এবার মূল পাঠ আলোচনায় আসি। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। হ্যাঁ, শৌখিন শব্দটা অর্থ আমরা পড়ে নিয়েছিলাম। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করায় যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু, হ্যাঁ, দুহাত বাড়িয়ে আছি, আমরা উপরে তুলে আছি শিক্ষার ফল লাভের জন্য। হ্যাঁ, যেমন আমরা A+ পেতে চাইছি, আমরা নিজেদেরকে
হ্যাঁ, এই ধরনের ফলাফলের সাফল্যে তুলে ধরতে চাইছি নিজেদের পরিচয়, এভাবে কিন্তু আমরা আগ্রহী। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সৎ উপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। দেখো, কথাগুলো খুবই সাধারণভাবেই উনি বলেছেন, প্রমিত বাংলা ভাষায় তিনি আলোচনাটা শুরু করেছেন। আশা করি তোমরা বুঝতে পারছো। যেখানে আলোচনাটা করা প্রয়োজন সেখানে আমি আলোচনা করব। বলছে, আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সৎ উপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্যচর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, বলছি কি এই বিষয়টা তোমরা আন্ডারলাইন করে নিতে পারো, সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে তার কারণে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। ঠিক আছে, আমরা যদি পাঠ্য বইয়ের পাশাপাশি সাহিত্য চর্চা করি তাহলে অনেকে ভাববে যে এই সাহিত্য চর্চার পাশাপাশি এই সাহিত্য চর্চা আমাদের কি শিক্ষার ফল লাভে কোনো সহায়তা করবে না, এই ধরনের চিন্তাভাবনা আমরা করি। হ্যাঁ, বলছে লোকে যে তা সন্দেহ করে তার কারণে এই শিক্ষার ফল হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসি গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝেই সকলেই হতে চায় বড় মানুষ। ডেমোক্রেসি কথাটা কি? ডেমোক্রেসি মানে কি? মানে যেখানে জনগণই প্রধান। হ্যাঁ, জনগণই কি করতে পারে, কোনো সিদ্ধান্ত দিতে পারে, সে কোনো সিদ্ধান্তে প্রভাবিত করতে পারে। তো বলছে ডেমোক্রেসি যারা গুরু, গণতন্ত্রের যারা গুরু, তারা চেয়েছিলেন কি সবাইকে সমান করতে, সবাইকে সমান অধিকার দিতে, আর তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। মানে এই কথাটা মানে যে সকলেই সমান অধিকার, এই কথাটার ভালো মানেটা না বুঝে অন্য মানে বুঝে নিয়েছি কি সকলেই বড় মানুষ, প্রত্যেকে বড় মানুষ, প্রত্যেকের হাতে অঢেল ক্ষমতা। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার অধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। মানে ডেমোক্রেসি অবশ্যই একটা ভালো একটা কি মতবাদ, হ্যাঁ, ডক্ট্রিন, কিন্তু এই ভালো মতবাদটির ভালো দিকগুলোকে না নিয়ে আমরা খারাপ দিকটাকে কি করেছি, আত্মসাৎ করেছি। হ্যাঁ, মানে আমরা নিজেরা ধারণ করতে চেয়েছি খারাপটা। আর এই কারণে স্পষ্ট ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। কথাটা দেখো, এটা আন্ডারলাইন করো, ব্যাধি সংক্রামক। হ্যাঁ, মানে ব্যাধিটা ছড়ায় কিন্তু স্বাস্থ্যটা কি হয় না, সংক্রমিত হয় না। আমরা সুস্বাস্থ্য আশা করি, কিন্তু ব্যাধি সংক্রামক বলে কি করি, সুস্বাস্থ্যটাকে এড়িয়ে যায়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দেহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেন? তাদের ব্যবসার কোনো সুসার নেই। মানে বই কেনার চেয়ে আমরা ব্যবসায় নিয়োগ করাটাই সবচেয়ে বেশি লাভজনক মনে করি। নজির না আওড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। কিন্তু যে কথা কি বলছি, জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এই সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির মনের ভাড়েও ভবানী। ভাড়েও ভবানী মানে আমরা কি পড়েছিলাম, রিক্ত, শূন্য। হ্যাঁ, তো বলছি যে জাতির জ্ঞানের ভাণ্ডারটা শূন্য তার মানে ধনের ভাড়েও কি, তার ধনও শূন্য। আসলে এই জাতির ধন মানে কি বোঝা হচ্ছে অর্থ, বৈভব, হ্যাঁ, ধন সম্পত্তি, এগুলো না। এই ধন মানে হচ্ছে কি
সমৃদ্ধ হবার ধন। হ্যাঁ, তারপর যে যাতে মনে বড় নয় সে যাতে জ্ঞানেও বড় নয়। মানে মনে বড় নয় মানে কি, যার চিন্তা চেতনা প্রসারিত নয়, বড় নয়, তার জ্ঞানও বুঝতে হবে কি ছোট আকারের, প্রসারতা নেই। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। এবং মানুষের মনকে সরল, সচল, সরাক ও সমৃদ্ধ করার ভার আজকে দিনে সাহিত্যের ওপরও ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন, এই সকলেই সমবায়ে সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভেতর আছে যা, সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মন গঙ্গার তোলা জল। দেখো, এই কথাগুলোর খুব তাৎপর্য রয়েছে। দেখো, অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। এই জায়গাটা আন্ডারলাইন করে রাখবে। পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। ঠিক আছে? সাহিত্য আমাদেরকে কি করে, মানুষের জীবন দর্শনকে দেখতে, হ্যাঁ, বুঝতে সাহায্য করে। তাই মানুষের মনের সাক্ষাৎ পাওয়া যায় শুধুমাত্র সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মন গঙ্গার তোলা জল। মানে এখানে গঙ্গা মানে পবিত্রতার অর্থে ব্যবহৃত হয়েছে। মনের পবিত্রতা থেকে তোলা জল হচ্ছে দর্শন আর বিজ্ঞান। কিন্তু সাহিত্য হচ্ছে কি আমাদের মনের আয়না, যেখানে আমাদের জীবনটাকে, জীবন দর্শনকে, জীবন যাত্রাকে দেখা যায়, উপলব্ধি করা যায়। আচ্ছা, তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরই সল্লাসে সবেগে বয়ে চলেছে এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে। ঠিক আছে? দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, বিজ্ঞানের চর্চা জাদু ঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। এই চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। সেজন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশে তত বেশি উপকার হবে। এইটুকুন লেখায় আমরা বুঝতে পারছি কি যে লাইব্রেরি হচ্ছে আমাদের কি করতে পারে, আমাদের জীবনের স্বাদ, হ্যাঁ, জীবন দর্শনকে কাছে এনে দিতে পারে। আমরা অর্জন করতে পারবো আমাদের জীবনের লক্ষ্যকে, উদ্দেশ্যকে। তো তিনি বলছেন দর্শন, বিজ্ঞান এগুলোর জন্য আলাদা আলাদা জগৎ রয়েছে, হ্যাঁ, আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে। কিন্তু জীবনের, প্রকৃত জীবনের স্বাদ পেতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে, লাইব্রেরি অবলম্বন গ্রহণ করতে হবে। দেখো, আমাদের মনে হয় এই দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। লাইব্রেরির সাথে হাসপাতালের তুলনা করেছেন লেখক। দেখো, বলছে হাসপাতালের সাথে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কিন্তু কিছু কম নয়, স্কুল কলেজের চাইতে একটু বেশি। এই কথা শুনে অনেকেই চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসেও উঠবেন। কারণ আমাদের কাছে কিন্তু অনেক সময় কি লাইব্রেরির কোনো গুরুত্বই থাকে না। আমাদের কাছে ওই অসুখ বিসুখ হলে হাসপাতালই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনের অসুখ নিয়ে আমাদের কোনো খোঁজ খবরই নেই। আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না, যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সেই বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। আচ্ছা, এবার আমরা পরের আলোচনায় আসি। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, একদম সত্যি কথা। হ্যাঁ, শিক্ষা আমরা কিন্তু পরতে পরতে আমাদের জীবনের পরতে পরতে শিক্ষাটা গ্রহণ করি নিজের, হ্যাঁ, কাণ্ড জ্ঞান থেকে, সাধারণ জ্ঞান থেকে, নিজের চেষ্টা থেকে, নিজের ইচ্ছে থেকে। বলছেন লেখক,
আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত মানে কি? শুধু শিক্ষিত হওয়া না, আমাদের সুশিক্ষিত হতে হবে এবং এই সুশিক্ষা আমরা নিজ গুণে নিজের চেষ্টায় অর্জন করে নিতে পারি। তাই লেখক বলছেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটা অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্নেও আসতে পারে, এটা আন্ডারলাইন করে রাখো। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতাকর্ণের অভাবও নেই। দাতাকর্ণ মানে কি? যিনি কি অঢেল দান করতে পারেন, হ্যাঁ, কাউকে দান করার ব্যাপারে যার কোনো কি নেই, ভ্রুক্ষেপ নেই, তিনি অকাতরে দান করতে পারেন। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশেষে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারে। ঠিক আছে, মানে আমরা বলি না গুরুমুখী শিক্ষার কথা অনেক সময় বলি, গুরুমুখী শিক্ষাটাও কিন্তু আমাদেরকে প্রকৃত শিক্ষা অনেক সময় দিতে পারে না। এই বিশ্বাস নিতান্ত কিন্তু দেখো, মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথাটা একেবারেই ভুলে যাই। ঠিক আছে, আমরা দাতাকর্ণের কথা বলছি, কিন্তু যে দাতাকর্ণ থেকে যে গ্রহণ করবে দানটা, তার কথা আমরা একেবারেই ভুলে যাই। এই সূত্র ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। এই কথাটা আন্ডারলাইন করে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ কথা। শিক্ষকের সার্থকতা শুধুমাত্র শিক্ষা দান করার মধ্যে নয়। এই যে তোমাদেরকে পড়াচ্ছি, আমার কাজ কিন্তু এখানে পড়ানোতেই শেষ নয়। আমার সার্থকতা সেখানে যেটা তোমরা এই শিক্ষাটা তোমরা যদি ধারণ করতে পারো, নিজের মধ্যে আত্মস্থ করে নিতে পারো, তোমরা বিশ্বাস করতে শেখো যে এই শিক্ষাটাই সুশিক্ষা। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর বেশি কিছু করতে পারেন না। কিন্তু তিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করবেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তি ব্যক্ত করে তোলেন। মানে তোমাদের মধ্যে কিন্তু একটা শক্তি রয়েছে, সেই শক্তিটা কিন্তু প্রচ্ছন্ন, হ্যাঁ, অজাগ্রত অবস্থায় রয়েছে, সুপ্ত অবস্থায় আছে, সেটাকে ব্যক্ত করে তোলার কাজটা হচ্ছে শিক্ষক। আমি আজকের পাঠের আলোচনায় শেষ পর্যায়ে এসেছি। এর মধ্যে যা আলোচনা আছে তোমরা আশা করি বুঝে নিতে সক্ষম হবে। দেখো, আমি আবার এখানে একটা বটম লাইন আছে, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে যাতে জীবনের শক্তি হ্রাস করা। অতএব কোনো নীতির অনুসারে তা কর্তব্য হতে পারে না, অর্থনীতির নয়, ধর্মনীতির নয়। কাব্যামৃতে মানে কি? সাহিত্যে আমাদের যে অরুচি ধরেছে, এই অমৃতে, এই সাহিত্য অমৃত সুধায় আমাদের যে অরুচি ধরেছে, সে আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। তো আমাদের কি করতে হবে? সাহিত্য চর্চা করতে হবে। আমাদের সাহিত্যে চর্চার মধ্যে আমাদের